আসসালামু আলাইকুম। আমার যে ভাইরা বন্ধুরা শুনতে পাচ্ছেন, এবং আমার শিক্ষক আছেন, আমার ছাত্র আছেন, যারাই আছেন শুনতে পাচ্ছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আজকের এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করে প্রতিবাদে অংশ নেওয়ার জন্য। আমি আবারও বলছি, যারাই শুনছেন আমার ভালোবাসার ভাইয়েরা, আমার ভালোবাসার ভাই, আমার বন্ধুরা, আমার ছাত্র, আমার শিক্ষক, আমার অভিভাবক এবং দেশের আপামর জনসাধারণ, শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে এই প্রতিবাদে অংশ নেওয়ার জন্য। তো প্রতিবাদ কি? প্রতিবাদ হলো যে সরকারের বিরুদ্ধে কথা বলা বা সরকার বিরোধী কাজ করা বা সরকার বিরোধী প্রচারণা করা কি অপরাধ? কোনো কোনো অপরাধমূলক কাজের মধ্যে কি এটা পড়ে যে সরকারের বিরোধিতা করা কোনো অপরাধ? আমি বলেছি সংবিধান কি বলে। সংবিধান বলে, সংবিধানের 37 এবং 38 অনুচ্ছেদ স্পষ্টভাবে বলা আছে, নিরস্ত্রভাবে নিরস্ত্রভাবে আবারও বলছি, নিরস্ত্রভাবে সভা সমাবেশের উদ্দেশ্যে মিলিত হওয়া, একত্রে বসে আলোচনা করা সম্পূর্ণভাবে সংবিধান তার অধিকার দিয়েছে। 39 নম্বর অনুচ্ছেদে বলেছে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা রয়েছে। সেখানে বর্ধিত অংশে বলা হয়েছে সংবাদপত্রের স্বাধীনতার কথা। আমি এটি সংবিধানের কথা। 37 এবং 38 নম্বর অনুচ্ছেদ স্পষ্টভাবে বলে দিল যে আপনার অধিকার রয়েছে। কিসের অধিকার রয়েছে? সমাবেশ করার অধিকার রয়েছে। সমাবেশ করার অধিকার রয়েছে, কিন্তু বাস্তবে কি হচ্ছে? সংবিধান আপনাকে অধিকার দিয়ে দিল সমাবেশ করার, কিন্তু বাস্তবে হচ্ছে যে আপনি যখন কোনো সরকার পছন্দ করে না বা সরকারের পক্ষে নয় এরকম কোনো উদ্দেশ্যে একত্রিত হন, মিলিত হন, সেই জায়গায় যদি সরকারের বাহিনী, পুলিশ প্রশাসন, র্যাব, ডিজিএফআই, এনএসআই বুঝতে পারে, সেখানে গিয়ে হানা দেবে। আরও কে হানা দেবে? সরকারের দলীয় ক্যাডার, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, আওয়ামী লীগ আছে, তারা সেখানে গিয়ে হামলা দেবে। উদ্দেশ্য কি? যে সরকারের পক্ষে নয় এরকম প্রোগ্রাম হচ্ছে, এরকম কর্মসূচি হচ্ছে। কিন্তু সংবিধান কি বলেছে? সংবিধান বলেছে যে আপনি সমাবেশ করতে পারবেন, আপনি সভা করতে পারবেন, কিন্তু সভা সমাবেশ করতে দিচ্ছে না। কে করতে দিচ্ছে না? সরকার করতে দিচ্ছে না। সরকার করতে দিচ্ছে না, সরকারের পুলিশ করতে দিচ্ছে না, সরকারের দলীয় ক্যাডাররা করতে দিচ্ছে না। তাহলে এই যে সংবিধান আমাদেরকে বলল যে আপনার সাংবিধানিক অধিকার রয়েছে সভা সমাবেশ করার, এই যে সরকার করতে দিচ্ছে না বা সরকারের পুলিশ করতে দিচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারি যে সরকার নিজেই রাষ্ট্রবিরোধী কাজ করছে? সরকারের পুলিশ নিজেই রাষ্ট্রবিরোধী কাজ করছে, এটা কি বলা যাবে? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে সভা সমাবেশে বাধা দিচ্ছে, গত কয়েকদিন আগে দফায় দফায় আমাদের কয়েকটি প্রোগ্রামে বাধা দিয়েছে। কি প্রোগ্রাম, কি আলোচনা ছিল সেখানে? দেশের মানুষকে ভালোবাসা, দেশের মানুষ যে অন্যায়ের যে একটা প্রতিনিধিত্ব দেখে আসছে, মাদক ব্যবসায়ীরা জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে, তারপরে ত্রাণ চোর, চাল চোর, গম চোরেরা জনপ্রতিনিধি হচ্ছে, সেটাকে রুখে দেওয়ার জন্য গ্রাম থেকে গ্রাম, ইউনিয়ন থেকে ইউনিয়ন, থানা থেকে থানা আমাদের সদস্যরা মিটিং করছে, প্রোগ্রাম করছে, সংগঠিত হচ্ছে। সংবিধান বলেছে যে আপনার এই ধরনের অধিকার রয়েছে। তাহলে এই ধরনের অধিকার সংবিধান আমাকে দিয়েছে, আমি যারা ভালো মানুষ আছে সেই ভালো মানুষগুলোকে একত্রিত করে একটি প্রোগ্রামের আয়োজন করছি, সেই প্রোগ্রামকে হুমকি ধামকি দিয়ে থামিয়ে দিচ্ছে যারা, তারা কি করছে? তারা কি করছে? তারা তো, তাহলে যারা সংবিধানের বিরুদ্ধে গিয়ে এদেশে মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে কাজ করছে, তারা তাহলে ক্ষতিটা করছে না? তারা দেশের শত্রু, তারা রাষ্ট্রের শত্রু। এই জন্যই বলছিলাম যে রাষ্ট্র নিজেই রাষ্ট্র বিরোধী কাজে জড়িয়ে পড়ছে। আমরা বিভিন্ন কথা বলি, বিভিন্ন ধরনের প্রতিবাদ করি, কিন্তু একটা বিষয় যদি খেয়াল করতে বলি যে এই যে আমাদের দেশ, এই দেশে এই যে যে সাধারণ মানুষ যারা তারা যে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করছে, সবাই প্রতিবাদ করছে না, কিছু মানুষ প্রতিবাদ করছে। যারা প্রতিবাদ করছে
তাদের ক্ষেত্রে বলছি, কি হচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে। ধরেন হাতিয়া উপজেলায় ছাত্রলীগের একটা নেতা একজন সাধারণ মানুষকে মেরে পিটে রক্তাক্ত করলো, গণভবন পর্যন্ত পৌঁছায় না। গণভবনের দেয়াল অনেক মোটা, এর ভিতর দিয়ে তথ্য শেখ হাসিনার কাছে পৌঁছানো সম্ভব নয়। তাহলে আপনার হলো কক্সবাজারে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা কি হয়েছে, ছাত্রলীগ হামলা করেছে। এই ঘটনা গণভবনের দেয়াল ভেদ করে শেখ হাসিনার কাছে যাওয়া সম্ভব নয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো তথ্য প্রযুক্তি বিষয়ে বিশেষভাবে অভিজ্ঞ। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরিকুলকে হাতুড়ি দিয়ে আপনার সোনার ছেলেরা, হ্যাঁ, ছাত্রলীগের সোনার ছেলে এই সোনার ছেলেরা যে হাতুড়ি দিয়ে তরিকুল নামে একজন শিক্ষার্থীকে আপনার হলো এইভাবে তার মেরুদণ্ডে আঘাত করলো, হাতুড়ি দিয়ে ভেঙে দিল পা, সেই শিক্ষার্থী আবার মিডিয়াতে বলে আমি তো বিশ্ববিদ্যালয়ের হলেই আছি। কি করতে পারবে করুক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার গণভবনের দেয়াল অনেক মোটা, যে দেয়াল ভেদ করে খবর যায় না, কিন্তু আপনার কাছে তো তথ্য প্রযুক্তি আছে। আপনি দেখেননি তরিকুলের ঘটনা, আপনার চোখে যায়নি, গিয়েছে। যদি না যাইতো তাহলে আপনি তো কোটা আর বাতিল করতেন না। আপনি জানেন তরিকুলের উপর আঘাত হয়েছে, কোটা বাতিল করেছেন সেজন্যই। আরও এরকম অনেক ঘটনা ঘটেছে, কিছু জানেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন করি তো, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনবেন আমার কথা? আচ্ছা, আমার ভাইয়েরা যারা লাইভটি দেখছেন তাদের কি মনে হয় তিনি এই লাইভ শুনবেন? আমার বিশ্বাস হয় না। তারপরেও বলছি যে ছোট ছোট ঘটনা, ছাত্রদের উপর অত্যাচার হয়, চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে, এগুলো আপনার কানে যায় না। তরিকুলের যে ঘটনা আপনি তো দেখেছেন, একদল আপনার সোনার ছেলে তারা গিয়ে তরিকুলকে উৎসাহের সাথে উদ্দীপনার সঙ্গে মেরে পিটে রক্তাক্ত করল, পায়ের হাড় ভেঙে দিল। আপনার নজরে যায়নি? গেছে। কি করেছেন? এই যে ডাকসুতে হামলা হলো, হয়তোবা বগুড়াতে আমার যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামকে মেরে কান ফেটে দিয়েছে ছাত্রলীগ নেতা মেরে কান ফেটে দিয়েছে। এটা আপনার কানে যাবে না, ছোট ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে তো ডাকসুর ঘটনার খবর পৌঁছেছে, তাই না? পৌঁছায়নি? ভালোভাবে পৌঁছাইছে। আপনি কি জানেন যে এই যে ঘটনা ঘটলো, ডাকসুর ঘটনা, সেটা মামলা হলো বাতিল করে দিয়েছে। আপনার সোনার ছেলে যারা ডাকসুতে হামলা করেছিল, বিভিন্ন টিভি মিডিয়া ভিডিওতে আমরা দেখেছি, যাদের ভিডিও দেখা যাচ্ছে স্পষ্টভাবে, আপনার সোনার আইন বলে দিয়েছে যে সাক্ষী নাই, বিচার নাই। হ্যাঁ, তো আপনি কি দেখছেন? আপনার কানে যায়? আপনি কি কান দিয়ে শোনেন, চোখ দিয়ে দেখেন? আপনি দেখেন কি দেখেন না সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। একটা স্পষ্ট বিষয় দেখেন, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আপনি আছেন, অনেক বড় ক্ষমতাশালী, মহামান্য ক্ষমতাশালী। আপনি দায় এড়াতে পারবেন? আপনার ক্ষমতা থাকায় অবস্থায়, হ্যাঁ, আদালত বলে দিল যে সাক্ষী নাই, মামলা খালাস, অপরাধীরা খালাস। এই আদালতের কাছে কি সেই দিনের ঘটনার ভিডিওগুলো পৌঁছায়নি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার ছাত্র নেতা সঞ্জিত, তাকে কি আপনি একটা বৈধ পিস্তল দিয়েছেন? যার হাতে একটা বৈধ পিস্তল থাকবে, তার পিস্তলটা কেমন, বৈধ না অবৈধ, তার লাইসেন্স নাম্বার কত জানতে চাই। উনি ওনার পিস্তলের বাট দিয়ে আমিনুরের মাথায় আঘাত করে মাথার খুলি ফেটে দিয়েছে। দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে আমিনুরকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিডিও দেখেননি? তারপরে আরিফুল ইসলাম ডাকসুর সামনে লাথি মেরে, চোখের মধ্যে গোতা দিয়ে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে
আমরা সব দেখেছি, মানুষ দেখেছে, সব দেখেছে। আপনার কানে যায়নি, যায়নি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কানে। মামলা তো খালাস করে দিয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে কি জবাব দিবেন? আমি কি আপনার অনুভূতি জানতে চাইতে পারি যে আপনার কেমন অনুভব হচ্ছে এই মামলা বাতিল হওয়ার পরে? জানতে চাইতে পারি? আমাদের অধিকার আছে। এই যে সারা বাংলাদেশ, এই যে হলো কোর্ট কাচারি পুলিশ জনগণের টাকা দিয়ে চলে, জনগণের টাকা দিয়ে চলে, সব জনগণের টাকা দিয়ে বেতন দেন। আপনি জনগণের টাকা দিয়ে বেতন দিবেন, দিয়া সেই পুলিশ, সেই প্রশাসন, সেই আদালত আপনার মন মতো চালাবেন, আপনার দলীয় কাজে চালাবেন। হ্যাঁ, আপনার দলীয় কাজে চালাবেন, আপনার দলকে রক্ষা করার জন্য চালাবেন, আপনার স্বৈরতান্ত্রিক ক্ষমতা ব্যবস্থা রক্ষা করার জন্য আপনি প্রয়োগ করবেন। হ্যাঁ, তো এই জনগণের টাকা দিয়ে কেন? আপনার বস্তা বস্তা টাকা সেটা দিয়ে আপনি করবেন। হ্যাঁ, তারপরে আপনার বন্ধু রাষ্ট্র ভারত, ইন্ডিয়া আপনাকে তো ক্ষমতায় রেখেছে, আপনাদেরকে ক্ষমতায় রেখেছে, ভোটের তো প্রয়োজন হয় না। তো তাদের কাছ থেকে টাকা নেবেন, জনগণের টাকা দিয়ে কেন? জনগণের টাকা দিয়ে যদি আপনি আদালত চালাতে চান, জনগণের টাকা দিয়ে যদি পুলিশ বাহিনী চালাতে চান, তাহলে জনগণের জন্য বিচারটাও নিশ্চিত করতে হবে, নিশ্চিত করতে হবে। আমি আসলে ছোট মানুষ, বড় বড় প্রশ্ন করে ফেলছি, কিন্তু প্রশ্ন কেন করব না? 12 বছর ধরে ক্ষমতায় আছেন আপনি। আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনাকে বেকারদের জন্য কোন সুসংবাদ আপনি দিয়েছেন? আমি জিজ্ঞাসা করতে পারি বেকারদের জন্য কোন সুসংবাদ দিয়েছেন? বছরের পরে বছর কিছু ছেলে পেলে চাকরিতে বয়স বৃদ্ধির জন্য চিল্লাচিল্লি করছে। হ্যাঁ, একটা কিছু বলে দেন ওদেরকে, বলে দেন। অসংখ্য ছেলে পেলে বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। কি করতে পেরেছেন? ঘরে ঘরে চাকরির বুলি দিয়ে ক্ষমতায় এসেছেন। ভুলে গেছি আমরা? আমরা কিচ্ছু ভুলিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে জানতে চাই বিষয়গুলো। আমার কি অধিকার আছে জানার? জানার অধিকার আছে। খুব খুব করে কিছু প্রশ্ন করে ফেলে আপনাকে। তিস্তার বুকে পানি নাই, গত কয়েকদিন আগে পানি দিয়ে ডুবাইয়ে দিছে পুরা বাংলাদেশকে। হ্যাঁ, ফারাক্কাবাদ খুলে দিয়ে পানি দিয়ে সব ডুবাই দিছে, তিস্তা দিয়ে খুলে দিছে, পদ্মা নদীতে খুলে দিছে, তারপরে হলো সিলেট সুনামগঞ্জে খুলে দিছে, সব খুলে দিছে। সারা বাংলাদেশের চারদিক দিয়ে যত নদী আছে সব নদীতে বাদ দিয়ে ফেললো আপনার ভারত। হ্যাঁ, আমাদের কৃষি ধ্বংস করার জন্য ষড়যন্ত্র, কৃষি ধ্বংস করার জন্য ষড়যন্ত্র। কৃষি কীভাবে ধ্বংস করছে? এই যে বাঁধগুলো আছে, এই বাঁধগুলো, এই বাঁধগুলো যখন বর্ষাকাল আসে, বর্ষার আগ পর্যন্ত পানি জমায়ে রাখে। যখন বৃষ্টি পানি হয় সেগুলোও জমায়ে রাখে। সবগুলো জমায়ে রেখে যখন আর সামাল দিতে পারে না, হ্যাঁ, তখন কি করে? ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে বর্ষাকালে আমাদের সব ফসল ডুবে গিয়ে নষ্ট হয়ে যায়। বর্ষা শেষ, পানি শেষ, একটু একটু করে মানুষ ফসলের আবাদ করছে, একটু একটু করে ফসল চাষ করছে। এইবার তিস্তা আবার দিয়েছে বন্ধ করে, তিস্তা বন্ধ করে দিয়েছে, ফারাক্কাবাদ বন্ধ করে দিয়েছে, দিয়ে পানি নাই, মাটি সব ফেটে চৌচির, ফসল আর উঠছে না। তাহলে আমাদের সিজন দুইটা, একটা হলো বর্ষা আর একটা হলো শীতকালীন ফসল, দুটাতেই মেরে দিল। পেঁয়াজ চাষটা করবে কখন? এখন পানি নাই, পেঁয়াজ চাষ করবে কীভাবে? বর্ষাকালে তখন পানি দিয়ে ডুবাই দিছে, চাষটা করবে কোথায়? এইভাবে। এই যে তিস্তার বুকের জল, এই যে আমার তিস্তার বুকের জল কেড়ে নিল, আপনার অনুভূতি কি? জিজ্ঞাসা করতে পারি? এই জিজ্ঞাসা করার কি অধিকার আমাদের রয়েছে? আপনারা, আপনার নেতাকর্মীরা সব সময় বলে যে আমরা সরকার বিরোধী কথা বলি, আমরা নাকি সরকার বিরোধী কথা বলি। আরে, সরকার বিরোধী কথা বলার অধিকার তো আমার সংবিধান আমাকে দিয়েছে। আমার সংবিধান আমাকে দিয়েছে যে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে, সরকারের বিরুদ্ধে সংসদে একটা দল থাকতে পারবে। আইন বলছে যে বিরোধী দল যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে, সরকারের বিরুদ্ধে কথা বলার সংবিধান অধিকার দিয়েছে। এখন আপনি, আপনার দলের নেতাকর্মী, আপনার ছাত্রলীগ, আপনার যুবলীগ, আপনার আওয়ামী লীগ, আপনার কৃষক লীগ, এরা যে মানুষকে
মারপিট করে সরকারের বিরুদ্ধে বললে, তারা কোন আইনে মারপিট করে? আপনি বলে দিয়েছেন মারপিট করতে? আপনি তো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আছেন, আপনি বলে দিয়েছেন না নিষেধ করেছেন? একটা তো কিছু করতে হবে। আপনি নিষেধ করবেন আর নেতাকর্মীরা মানবে না, এই দল করার দরকার কি? আর যদি বলেন আপনি নিষেধ করেননি, তাহলে আপনি নিজেও দায়ী কি? জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় বলে যে সরকার বিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় অমুককে গ্রেপ্তার করা হয়েছে। বাট আইন জানোস? তোরা আইন জানোস? আইন জানো? সরকারের বিরুদ্ধে কথা বলার, সরকার ভুল করবে, শুদ্ধ করবে, বিভিন্ন কাজ করবে, সেগুলো মানুষ ধরিয়ে দেবে, অধিকার। এরা কি করে? ছাত্রলীগের ছেলেপেলে কি করে? সরকার বিরুদ্ধে কাজ করায় অমুককে মারপিট করা হয়েছে। যাকে ভাল লাগে তাকে মারপিট করবে আপনার লোকজন, তাই না? যাকে ভাল লাগে তাকে মেরে দেবে। হ্যাঁ, পুলিশ গ্রেপ্তার করে 10 জন 5 জন করে গ্রেপ্তার করে, বলে সরকার বিরোধী কার্যকলাপে যুক্ত ছিল। সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য বিরোধী দল আছে, সরকারের বিরুদ্ধে কাজ করার সাংবিধানিক অধিকার রয়েছে। সুতরাং আপনারা যারা সংবিধান লঙ্ঘন করে সাধারণ মানুষকে হয়রানি করছেন, সরকারের বিরুদ্ধে কাজ করছে এই তোকমা দিয়ে, শুনে রাখেন, সরকারের বিরুদ্ধে কাজ করার অধিকার জনগণের রয়েছে। সরকারের বিরুদ্ধে বলবে, সরকারের বিরুদ্ধে যাবে, সরকারের বিরুদ্ধে মিছিল করবে, মিটিং করবে, অধিকার রয়েছে। আপনারা যারা এই অধিকার নষ্ট করছেন, আপনারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছেন, রাষ্ট্রদ্রোহী কাজ করছেন, রাষ্ট্রবিরোধী কাজ করছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে শর্তগুলো ছিল, মুক্তিযুদ্ধের যে শর্তগুলো ছিল, সংবিধান যে অধিকারগুলো দিয়েছে, সেই অধিকারগুলো লঙ্ঘিত করে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা কাজ করছেন। পুলিশ বিবিধ অপকর্ম করে, আমরা বললেই বলে আমরা সব সময় নাকি পুলিশের বিরুদ্ধে কথা বলি, সব সময় বলে পুলিশের বিরুদ্ধে কথা বলি। পুলিশ রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজি করে, সম্মান নষ্ট হয় না? আমরা বললেই শুধু একটু জাত যায়, তাই না? হ্যাঁ, ফার্মগেট, গুলিস্তান, তারপরে এই যে গাজীপুর, নারায়ণগঞ্জ, সারা বাংলাদেশের কোন জায়গাটি নাই, কোন জেলাটি নাই যে জায়গায় পুলিশ চাঁদাবাজি করে না? কোন জায়গা আছে যেখানে পুলিশ চাঁদাবাজি করে না? সুনাম নষ্ট হচ্ছে না? আমরা বললেই জাত যায়, তাই না? পুলিশ পকেটের মধ্যে ইয়াবা ঢুকিয়ে দিয়ে ফাঁসায় দেয়, খুব সম্মান হয় না? খুব ইজ্জত বাড়ে পুলিশের, আমরা বললেই পুলিশের জাত যায়। হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে পুলিশ, আটক বাণিজ্য করে, রাত হলেই মানুষকে গাড়িতে উঠায় নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ফজর নামাজের আগে চুক্তি করে 10,000 টাকা হলে ছেড়ে দেব। দেয় না? দেয় না? পেপার পত্রিকায় অনেকগুলো নিউজ আছে এরকম, দেয় না? আমরা শুধু বললেই দোষ হয়ে যায়, বললেই জাত জয়ে যায়। আমরা না বললে পুলিশের সম্মান অনেক বেড়ে যায়, তাই না? আমি দেশের আপামর জনসাধারণ সবাইকে বলতে চাচ্ছি যে এদেশ ক্যান্সার আক্রান্ত। এই ক্যান্সারটা কে? ক্যান্সারের কারণ কি? ক্যান্সার কোথা থেকে সৃষ্টি হয়েছে? ক্যান্সার কোথায় দানা বেঁধেছে? আমরা সবাই জানি, আমরা সবাই জানি। কোনো রাজনৈতিক দল এই ক্যান্সার ভালো করার ক্ষমতা রাখে না। কোনো রাজনৈতিক দল এই ক্যান্সার নিরাময় করার ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে না। একটা সময় ছিল স্বৈরাচার আছে, জোর করে ক্ষমতায় এসেছে, জোর করে থাকছে, সেটা একটা হিসাব। গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে যে সকল স্বৈরাচার প্রতিষ্ঠিত হয় তাদেরকে সরানো অনেক কঠিন। রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে পেরে ওঠে না, কারণ গণতন্ত্রের মারপ্যাচ সব তারা মুখস্থ, তটস্থ। তাদের ঠোঁটের আগায় গণতন্ত্রের প্রতারণামূলক বাণীগুলো তারা আওড়াতে থাকে। কথায় কথায় বলবে সংবিধান অমান্য করা যাবে না, কথায় কথায় বলবে যে দেশের আইন অমান্য করা যাবে না, কিন্তু জায়গায় জায়গায় তারা দেশের আইন অমান্য করে। মানুষের সভা সমাবেশ এর অধিকার ক্ষুণ্ণ করে তারা সংবিধান লঙ্ঘন করছে। তারা বলছে সরকার বিরোধী কাজ করার কারণে তোমাদেরকে গ্রেপ্তার করা হলো, কিন্তু সরকার বিরোধী কাজ করার অধিকার দিয়েছে সংবিধান। আমি সরকারের বিরুদ্ধে বলবো, সরকারের বিরুদ্ধে চলবো, সরকারের বিরুদ্ধে মিছিল করব, আমার অধিকার। সরকারের সব কাজ আমার ভালো লাগে না, লাগবে না,
সারা বিশ্বে একই অবস্থা। এই যে যারা প্রতিবাদ করছে, তাদেরকে হয়রানি করছে, তারা সরকার রাষ্ট্রবিরোধী কাজ করছে সব জায়গায়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমি একটা ছবিতে দেখলাম যে শেখ হাসিনার কাছে গিয়ে মানুষজন আবেগ আপ্লুত কান্না করছে। একবার কাছে গিয়ে খালেদা জিয়ার কাছে সেম অবস্থা, মানুষ গিয়ে কান্না করছে, আবেগে কান্না করছে যে স্বৈরাচার এরশাদের হাত থেকে মুক্তির জন্য দুই নেত্রী যথেষ্ট, তাদের মধ্য দিয়ে মুক্তি আসবে। মুক্তি এসেছে, পেয়েছেন দিল্লি কা লাড্ডু, খাইলেও পাস্তাইবেন, না খাইলেও পাস্তাইবেন। যেই লোকগুলো দেখে, যেই লোকগুলোকে, যেই নেত্রীকে দেখে মানুষ গণতন্ত্রের মানস কন্যা নাম দিল, জননেত্রী নাম দিল, তারাই আজকে গণতন্ত্র ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। ছাড়তে চায় না, ক্ষমতায় থাকতে চায় না। আমি বলি ক্ষমতায় থাকেন, বেকারদের জন্য কিছু সুসংবাদ দিয়ে যান। ক্ষমতায় থাকেন, কৃষকদের জন্য কিছু সুসংবাদ দেন। ক্ষমতায় থাকেন, ব্যবসায়ীদের জন্য সুসংবাদ দেন। ক্ষমতায় থাকেন, শ্রমজীবী মানুষের জন্য সুসংবাদ দেন। ক্ষমতায় থাকেন, দিনমজুরের জন্য কিছু সুসংবাদ দেন। কিচ্ছু দিতে পারেননি। দিয়েছেন রেলওয়েতে 40% কোটা, পোষ্য কোটা 40%, 40% 80% মোল্লা, রেলওয়েতে 40% সম্ভবত পোষ্য কোটা। প্রাথমিক সহকারী শিক্ষকে 20% পোষ্য কোটা। যেখানে যেরকম পেরেছেন লুটপাট করে খাচ্ছে, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। বলছি ক্ষমতায় থাকেন, কৃষকের ধানের দাম দেন। ক্ষমতায় থাকেন, পাটকল শ্রমিকের মজুরি দিয়ে দেন। ক্ষমতায় থাকেন, দিন মজুরের সন্তান যারা লেখাপড়া করে বড় হচ্ছে, তাদের কর্মে নিয়োগ পাওয়ার অধিকার রক্ষা করেন। ক্ষমতায় থাকেন, যারা এদেশের খেটে খাওয়া মানুষ, তাদের অধিকারটা রক্ষা করেন। ক্ষমতায় থাকেন, রিক্সাওয়ালা যারা এই ঢাকা শহরে রিক্সা চালাতে পারছে না, আপনারা তো রিক্সাকে অবৈধ ঘোষণা করছেন, সেই রিক্সাওয়ালাদের অধিকার রক্ষা করেন। রিক্সা বাতিল করতে চান, ক্ষমতায় আছেন, রিক্সা আর ভাল লাগে না, রিক্সাকে আর যানবাহন মনে হয় না। ভালো করে শুনে রাখেন, এই রিক্সা দিয়েই এদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষরা চলাফেরা করে। আপনার রিক্সা প্রয়োজন হয় না, আপনার 14 গোষ্ঠীর রিক্সা প্রয়োজন হয় না, আপনাদের 14 গোষ্ঠীর রিক্সা প্রয়োজন হয় না, আমার রিক্সা প্রয়োজন হয়, আমাদের রিক্সা প্রয়োজন হয়। যদি 14 গোষ্ঠীর অধিকার নিয়েই যদি আপনি কাজ করেন, আপনারা কাজ করেন, তাহলে 14 গোষ্ঠীর ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে সারা দেশ চালান। আমাদের কাছ থেকে টাকা নিচ্ছেন কেন? জনগণের টাকা যদি নিয়ে দেশ চালাতে চান, জনগণের মতো করে চালাতে হবে। প্রবাসীদের টাকা নিয়ে যদি দেশ চালাতে চান, প্রবাসীদের ইচ্ছা পূরণ করে দেশ চালাতে হবে। আজকে প্রবাসীরা সারাক্ষণ মেসেজ দেয়, ভাই অমুক মারা গেছে, অমুক দেশে অমুক মারা গেছে, অমুক দেশে অমুক মারা গেছে, লাশটা আনতে হবে। মাননীয় অর্থমন্ত্রী, আপনার মুখের সম্মান থাকলো কোথায়? বলেছিলেন প্রবাসীদের লাশ বিনা খরচে বাংলাদেশে আসবে। এই মুখ কোথায় রাখবেন আপনি মাননীয় অর্থমন্ত্রী? আপনাকে বলছি, আপনার এই মুখ, এই চাপা কই রাখবেন? বলেছিলেন যে ভিক্ষা করে প্রবাসীদের লাশ বাংলাদেশে আনতে হবে না, সরকারি খরচে আনবে। কতদিন পার হয়েছে, কত ঘন্টা পার হয়েছে, কত মিনিট পার হয়েছে, এই কথার দাম কোথায়? আপনার কথা যদি দাম না থাকে, 350 আসনে আরও অন্যান্য সংসদের কথার দাম কি থাকবে? আমি তো শুনছি বিভিন্ন সংসদ সদস্যরা গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কাছ থেকে চাকরি দেওয়ার নামে চাঁদাবাজি করে টাকা নেয়, চাকরি দিতে পারে না। চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছেন, ভালো কথা, চাকরিগুলো দিয়ে দেন, পরিবারগুলোকে বাঁচান, পরিবারগুলোকে বাঁচান। তা করছেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দেয়াল তো অনেক মোটা, গণভবনের দেয়াল, এগুলো আপনার কানে যাবে না। যাই হোক, আজকে লাইভে আসার মূল কারণ হলো ডাকসুতে হামলার এবং সেই অপরাধীদেরকে খালাস দেওয়া, অপরাধীদেরকে খালাস দেওয়া। এই যে যারা খালাস দিল,
আপনারা যে কাজটা করলেন, কিভাবে করলেন এই কাজটা? আপনাদের কাছে ভিডিও নাই, অডিও নাই, সবই আছে, সবই আছে। কাজটা যে করলেন, এই যে বেইমানি করলেন দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে, সারা দেশের মানুষ দেখেছে ভিডিওগুলো, দেখে কান্নাকাটি করেছে। আইসিইউতে হাঁপাচ্ছিল, লাইফ সাপোর্টে হাঁপাচ্ছিল ফারাবি। আরিফুলের 2টা কিডনি ফল করেছে, আমিনুরের মাথার খুলি ভেঙে গিয়েছে। কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। সব কিছু স্পষ্ট, চোখ বন্ধ করলে এখনো রক্তের দাগগুলো স্পষ্ট দেখা যায়। আপনারা কিভাবে অস্বীকার করলেন? তরিকুল এখনো স্পষ্টভাবে হাঁটতে পারে না, সেই সন্ত্রাসীরা এখনো স্পষ্ট ভিডিও আছে। কার সাক্ষী প্রয়োজনের জন্য? কিসের সাক্ষী প্রয়োজন? আপনার কাছে প্রশ্ন রইল, আপনার অনুভূতি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, যে আপনি খুশি হয়েছেন, ভাল লাগছে, মজা পাচ্ছেন এই মামলা বাতিল করে দিয়ে, অপরাধীদেরকে খালাস দিয়ে? আমি আপনাকে আর কিছু বলবো না। আমি সাধারণ মানুষকে এখন বলতে চাই যে এই যে আপনারা সব দেখছেন, কোনো রাজনৈতিক দল এই অবস্থা থেকে মুক্ত করতে পারবে না মানুষকে, পারবে না। কোনো রাজনৈতিক দলের মাঝে ঐক্য হবে না, হবে না। কাউকে বিশ্বাস করার কারণ নাই। আমি বিশ্বাস করি শুধু মানুষকে, আমি বিশ্বাস করি আপনাদেরকে বলছি, আবেদন করছি যে আপনাদের মধ্যে যদি ঐক্য হয় তাহলে কেবল সম্ভব। আমাদের দুঃখের বিষয় যে জনগণের একটা অংশ এই স্বৈরাচার সরকারকে সাপোর্ট দিচ্ছে। তাদের সাপোর্ট দেওয়ার কারণে আমরা পেরে উঠছি না, গণতন্ত্রকামী মানুষগুলো পেরে উঠছে না। শুধু আপনাদের মাঝে একটা অংশ সাপোর্ট দিচ্ছে, কিন্তু আশার বাণীও রয়েছে। একটা সময় ছিল, এখন থেকে 2 বছর 3 বছর আগে সবাই নিজেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, প্রতিযোগিতা করত। কে কত ভাবে নিজেকে ছাত্রলীগ বলতে পারে, যুবলীগ বলতে পারে, আওয়ামী লীগ বলতে পারে। সুসংবাদ যে এখন সেভাবে আর বলে না। সুসংবাদ এটা, মানুষ নিজেকে ছাত্রলীগ বলে পরিচয় দিতে পারে না। একজন মানুষ পারে না, বলে না। কারণ মানুষ লজ্জা পায়, কারণ জানে সবই দেখছে, সবই বুঝছে মানুষ। এটাই হলো আমাদের আশাবাদী হওয়ার একটা জায়গা, যে পরিবর্তন আসছে এবং পরিবর্তন আসবে। আপনারা হতাশ হবেন না। সারা বিশ্বের বিভিন্ন সংকটময় অবস্থায় যেভাবে গণতন্ত্র ফিরে এসেছে, সংকটময় অবস্থায় বড় বড় স্বৈরশাসক, অনেক বড়, অনেক শক্তিশালী, যাদের দিকে চোখ তুলে কেউ তাকাতে পারতো না, তাদের যেভাবে পতন হয়েছে, এখনও সেই ঘটনা ঘটবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। শুধু দরকার মানুষের মাঝে ঐক্য, মানুষের মাঝে বুঝ পরামর্শ, যেন স্বৈরাচারকে সবাই ঘৃণা করে, অত্যাচারীকে ঘৃণা করে, এবং অত্যাচারী দলের সদস্য এরকম পরিচয় দিতে কেউ না চায়। তাহলেই কেবল পরিবর্তন আসবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।